Smoking and drinking is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটি ক্যান্সারের কারণ। কালুদার চায়ের দোকানে বসেছে গল্প প্রেমীদের আড্ডা। এ গল্প সে গল্প নয়, এ হচ্ছে আস্ত ভৌতিক গল্প। গল্পের আসরের বক্তা বৃদ্ধ চিকিৎসক বরেন বাবু। আজ তিনি শোনাতে চলেছেন তার কর্মজীবনে ঘটে যাওয়া এক হাড় হিম করা ভৌতিক অভিজ্ঞতা। শুনবেন নাকি আপনারাও? হ্যালো বন্ধুরা, আমি রয়েছি শুভম তোমাদের সাথে। তোমরা শুনছ ভৌতিক অলৌকিক। ভৌতিক অলৌকিক চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু, সমস্ত গল্পের আপডেটস এবং নোটিফিকেশনস পাওয়ার জন্য। আজ তোমরা শুনবে লেখিকা শর্মিলা সিং এর কলমে বরেন বাবুর মৃত্যুপুরীর রাত। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে রয়েছে আমি শুভম। শুনতে থাকো আজকের ভৌতিক অলৌকিকের বিশেষ নিবেদন, বরেন বাবুর মৃত্যুপুরীর রাত। ঘড়ির কাঁটাতে তখন সন্ধ্যা 6টা বাজতে যায়। পাড়ার কালুদার দোকানে চায়ের আড্ডায় বেশ কয়েকজন ভিড় করেছে। সবাই উৎসুক বরেনবাবু কখন আসবেন, কারণ তার মুখ থেকে তার জীবনের ভৌতিক কিছু অভিজ্ঞতার গল্প শোনার জন্য সবাই মুখিয়ে আছে। ওইদিকে আকাশে মেঘ করে এসছে খানিকটা, ঝোড়ো হাওয়াও বইছে। এই এক্ষুনি বৃষ্টি নামলো বলে এমন সময় বরেনবাবু এসে উপস্থিত হলেন। চায়ের দোকানে বসে থাকা লোকগুলোর মধ্যে একজন বলে উঠলেন, আরে বরেনদা, আসুন আসুন, আপনার জন্য তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। বরেনবাবু চায়ের দোকানের কাঠের বেঞ্চটাতে গিয়ে বসলেন। তারপর বললেন, বাবা, এ তো অনেকে এসে জড়ো হয়েছ দেখছি। হ্যাঁ, এবার তাহলে শুরু করুন আপনার জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতার গল্প বলা। আরে সে না হয় বলবো, কিন্তু তার আগে এক কাপ চা না হলে ঠিক জমছে না এই আবহাওয়ায়। তারপর সবাই চায়ের দোকান থেকে একবার করে চা তুলে নিল, ওই মাটির ভার যেমন হয় আর কি। তারপর এই বৃষ্টিমুখর দিনে গরম গরম চায়ের ভারে চুমুক দিয়ে বরেনবাবু তার জীবনের এক ভৌতিক অভিজ্ঞতার গল্প শোনাতে শুরু করলেন। প্রায় 15 বছর আগে আমি দেবপুর নামে একটা গ্রামে ডাক্তারির জন্য গেছিলাম। বরাবরের মতো সেদিন ঘড়ির কাঁটায় যখন 5টা বাজে, আমি তখন বাড়ি ফিরলাম চেম্বার থেকে। আমার সাথে আমার সব সময়ের সঙ্গী বছর 35-এর নিবারণ ছিল। গ্রামে শীতের সন্ধ্যা 5টা মানেই অন্ধকার, আর জনমানব তেমন থাকতো না। দূর থেকে শুধু শেয়ালের ডাকের আওয়াজ শোনা যেত। আর সেদিনও ছিল আজকের মতো এই রকম এক ঝড় জলের রাত। আমি ঘরে ঢোকা মাত্র নিবারণকে বললাম, নিবারণ ভাই, বাইরে অন্ধকার হয়ে গেছে, তুমি সদর দরজাখানা দিয়ে দাও। হ্যাঁ বাবু, দিয়ে দিচ্ছি। বৃষ্টিও আসবে বলে মনে হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে বাইরে। এই বলে নিবারণ সদর দরজাখানা আটকে ভেতর দিয়ে ছিটকিনি দিয়ে দেয়। তারপর আমি আমার কিছু ডাক্তারির বই, ওষুধের নাম, এগুলো নিয়ে কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করলাম। এর মধ্যে 8টা বেজে গেছে। নিবারণ তখন ডাক দিল, আগে বাবু খেতে আসুন, খাবার বেড়ে রেখেছি। নিবারণের আওয়াজ পাওয়া মাত্র আমি খেতে যাই। পুরো ভরা গ্রাম, এখানে 8টা বাজতে না বাজতে কাউকে আর পাওয়া যায় না। এখন রাত 8টা মানে মাঝ রাতের সমান।
যাই হোক, আমি গিয়ে খাবারটা খেয়ে নিলাম। তারপর নিবারণকে বললাম, নিবারণ, এসব বাসন আজ আর পরিষ্কার করতে হবে না। বাইরে বিশাল বিদ্যুতের ঝলকানি, কোনো একটা বিপদ ঘটে যাবে শেষে। থাক, আজকে ওসব বাদ দাও। আপনি চিন্তা করবেন না, আমার ওসব অভ্যেস আছে, কিচ্ছু হবে না। বেশি কথা না বলে যেটা বলছি সেটা শোনো। আমি কিন্তু এখানে তোমার অভিভাবকের মতো, মাথায় রেখো এটা। আচ্ছা বেশ, যাচ্ছি না আমি বাইরে। এই বলে আমি আর নিবারণ দুজনেই শুতে গেলাম। তারপর আমি নিবারণকে আবার বললাম, আজকে জম্পেশ ঘুম হবে, যাই বলো তাই বলো। এই শীতের রাতে এরকম আবহাওয়া, আলাদাই ঘুমিয়ে মজা, কি বলো? হ্যাঁ, তা যা বলেছেন বাবু। এই বলে আমি আর নিবারণ দুজনেই ঘুম দিলাম। তারপর বেশ অনেকটা সময় কাটার পর হঠাৎ দরজায় একটা কড়া নাড়ার আওয়াজ পাওয়া গেল। সেই আওয়াজে আমার আর নিবারণের দুজনেরই ঘুম ভেঙে গেল। এ কি, এই ঝড় ঝঞ্ঝার রাতে কে এসে উপস্থিত হলো? আহ, এত কথা না বলে যাও না, দরজাটা গিয়ে খোলো না। যে এসেছে তার অবস্থা কি হয়েছে কে জানে এই বৃষ্টির মধ্যে। যাও, দরজাটা খোলো। তারপর আমার কথা মতো নিবারণ গিয়ে দরজাটা খুলল। দরজাটা খোলা মাত্রই দেখলাম একটা বছর 40-এর লোক দরজার বাইরে দাঁড়িয়ে। লোকটার মুখ সঠিকভাবে দেখা যাচ্ছিল না। অন্ধকারে লণ্ঠনের আলোতে লোকটাকে কেমন যেন আধ খাপ ছাড়া চোখে পড়ছিল। নিবারণ লোকটার মুখের কাছে লণ্ঠনটা নিয়ে গেল। এবার খানিকটা পরিষ্কারভাবে দেখলুম মুখটা লোকটার। আমি জিজ্ঞেস করলুম, কে হে বাপু তুমি? এই ঝড় বাদলের রাতে এখানে কোত্থেকে এলে? আমার কথা শেষ করা মাত্রই লোকটা হন্তদন্ত হয়ে ঘরের ভেতর ঢুকে এলো। তার এরকম ঢুকে আসা দেখে নিবারণ খানিকটা আঁতকে উঠলে। লোকটা ঘরে এসে বলল, আগে বাবু, আমি নগেন মিত্তির, আমি একজন জেলে বাবু। আমি এখানে আপনাকে নিয়ে যাইতে এইছি। আমি ঠিক বুঝলাম না তুমি আমাকে কোথায় নিয়ে যেতে এসেছো। আমার তো আজ কোথাও যাওয়ার কথা নয়। বাবু, সে আমিও জানি আপনার যাওনের কথা নাই, কিন্তু ওইখানে আমার পোয়াতি গিন্নি যে যন্ত্রণায় কাতরাচ্ছে, আমার একমাত্র ছোট ছেলে আর পোয়াতি গিন্নিরে রাইখে আমি আপনার কাছে এইছি। আহা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলছো আমি ঠিক করে কিচ্ছু বুঝতে পারছি না। তুমি একটু গুছিয়ে বলো। আর তুমি কোথায় থাকো? তোমাকে তো এখানে আগে কখনো দেখিনি। বাবু, আপনি আমাকে এখানে দেখবেন না, কারণ আমি এই গাঁয়ে থাকি নে। আমি এই গাঁ পেরুলে যেই 2খান গাঁ পরে, আর সেই 2খান গাঁ ছাড়িয়ে হামিদপুর গাঁয়ে থাকি বাবু। আমাদের গাঁয়ে এক ভয়ানক মহামারীতে প্রায় সবাই মারা গেছে, আর আমাদের গা এখন শ্মশানে পরিণত হয়েছে। চারিদিকে দুঃখ, হাহাকার। এর মধ্যেই আজ এই ঝড় জলের রাইতে আমার গিন্নির হঠাৎ করে প্রসব বেদনা উঠেছে। আমাদের পাশের গায়ে এক ধাইমা থাকতেন, তেনাকে বহুবার করে বললাম, তিনি আমার সাথে গেলেন না। এখন যদি আপনিও না চান, তাহলে আমার গিন্নি প্রসব না করে প্রসব যন্ত্রণায় মারা যাবেন। লোকটা তার মুখের কথাটা শেষ করা মাত্রই আমার পায়ের কাছে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। সামনে আমার পা ধরে বলতে লাগলো, বাবু, দয়া করে চলুন, আমি আপনার কাছে সারা জীবন রেডি থাকবো। দয়া করে চলুন, শুধু শুধু আমার সাথে, নইলে আমার স্ত্রীও যে মরে যাবে। আমার ওইটুকু 2 বছরের ছেলে মা হারা হয়ে যাবে। আপনি চলুন বাবু, দয়া করি আপনি চলুন। আহা, আরে আরে আরে, করছো কি? পা ছাড়ো, ওঠো ওঠো ওঠো। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, দাঁড়াও।
আমি তো সাধারণত রোগীর বাড়ি গিয়ে রোগী দেখি না, তবুও তুমি যখন বিপদে পড়েছ তখন আমি যাচ্ছি। দাঁড়াও, আমার সরঞ্জামগুলো নিয়ে নিই আমি। এই বলে আমি আমার ডাক্তারির ব্যাগ আর স্টেটোস্কোপটা আনতে গেলাম। এমন সময় নিবারণকে দেখে বেশ খানিকটা চিন্তিত মনে হলো। তাই আমি নিবারণকে জিজ্ঞেস করলাম, কি হে নিবারণ, এত মন দিয়ে কি ভাবছো? আমার কিরম যেন লোকটাকে ঠিক লাগছে না বাবু। কেন, কি হলো হঠাৎ এমন লাগার কারণ? আসলে ও যেই গাঁয়ের কথা বলছে সেখানে তো শুনেছি মহামারীতে সব মানুষই মারা গেছে। তাহলে ও আর ওর পরিবার কি করে বেঁচে আছে সেটাই তো বুঝতে পারছি না। কথায় কেমন অসঙ্গতি ধরা পড়ছে। এই ঝড় বৃষ্টির রাতে কার কি স্বার্থ আছে বলো তো, যে এসে অকারণে আমাদের বিরক্ত করবে? নিশ্চয়ই ওনার পরিবার বেঁচে আছে, তাই জন্যই তো উনি এসেছে। হতেও তো পারে যে ওনারা হয়তো শুধু বেঁচে গেছেন, আর উনি তো বললেন যখন মহামারী চলছে। তাহলে গিয়েই দেখা যাক না। কি জানি, আমার কেমন ভয় ভয় করছে। আচ্ছা, তাহলে বরং তুমি এখানে থাকো, আমার সাথে আর গিয়ে কাজ নেই। না না, ওটি হচ্ছে না। আমি আপনাকে একা কোথাও ছাড়বো না। অগত্যা, চলো আমার সাথে, বেরোনো যাক। এই বলে আমার এই নিবারণ একটা ছাতা আর কিছু জিনিস নিয়ে নিল। তারপর আমি আমার সমস্ত ডাক্তারের জিনিসপত্র নিয়ে বাইরে এলাম। দেখলাম লোকটা দাঁড়িয়ে আছে। আমি লোকটাকে বললাম, আচ্ছা চলো, আমি সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, তুমি চিন্তা করো না, তোমার গিন্নি ঠিক হয়ে যাবে। আপনার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না বাবু। আচ্ছা নগেন, তুমি কোন পথ ধরে এসেছো? আমি নদী পথে নৌকো নিয়ে এসছি বাবু। সে কি, কেন? সড়ক পথের কি হলো? আগে সড়ক পথে একখানা প্রকাণ্ড বট গাছ ভেঙে পড়েছে ঝড়ের দাপটে। ওই রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। চলো চলো, রাত বাড়িয়ে লাভ নেই, এমনিতেই ঘড়িতে রাত 2টো বাজে। সে তো যাবো, কিন্তু সড়ক পথ বন্ধ, তার মানে আমাদেরও নদী পথে যেতে হবে। হ্যাঁ বাবু, তাছাড়া আর কোনো রাস্তা নেই। সবই ঠিক আছে, কিন্তু নদী পথে তো আরো অনেক বেশি ঝুঁকি। এরকম উত্তাল বৃষ্টিতে তো নদীতে জোয়ার এসেছে মনে হয়। আপনি চিন্তা করবেন না বাবু, আমি আমার প্রাণের ঝুঁকি নিয়ে হলেও আপনাকে নিয়ে যাব। আপনার কিছু হতে দিব না আমি। আমার গিন্নিকে বাঁচাতেই হবে বাবু। এই বলে আমি নগেন এবং নিবারণ বেরিয়ে পড়লাম নগেনের বাড়ির উদ্দেশ্যে। বাইরে বিশাল ঝড়ের দাপট আর বিদ্যুতের চমকানি দেখে পিলে চমকে যাওয়ার জোগাড়। নিবারণ তো ভয়ে একদম ফুটি হয়ে গেছে। তার সাথে বেশ খানিকটা বিরক্ত হয়েছে বটে, কারণ নাক ডাকিয়ে কোথায় ঘুমাচ্ছিল আরাম করে, আর সেখানে এই ঝড় ঝঞ্ঝার মধ্যে তাকে বেরোতে হচ্ছে। যাই হোক, বেশ মিনিট 15 হাঁটার পর আমরা গিয়ে পৌঁছালাম নদীর কিনারায়। নগেন বলল, ওই যে বাবু, ওইটা আমার নৌকা। চলুন নৌকাতে গিয়ে বসি, তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব আমার গায়ে। এই নৌকা আর নদীর জলের উত্তাল হাওয়া দেখে মনে হচ্ছে রোগী দেখতে গিয়ে জলে না তলিয়ে যায়। আগে আপনারা চিন্তা করবেন নে, আমি আপনাদের নিরাপদেই নিয়ে যাব। আমি পেশায় একজন জেলে, আমার এরকম নদীতে যাতায়াতের অভ্যাস আছে। আপনি চিন্তা করবেন না। নিবারণের কথা শেষ করার আগেই আমি নিবারণকে থামিয়ে বললাম, নগেন নগেন নগেন, আচ্ছা তুমি চুপ করো, এসব বলো না, চুপ করো। যদিও নিবারণকে ধমক দিয়ে চুপ করালাম, তবে আমার বেশ খানিকটা ভয় লাগছিল। তাও নিজের মনকে সান্ত্বনা দিয়ে নৌকার ওপর আমি, নিবারণ এবং নগেন উঠে বসলাম।
জলের উতাল হাওয়া দেখে মনে হচ্ছে যখন তখন নৌকাটা উল্টে যাবে, তাই প্রাণপণে আমার ইষ্টদেবকে ডাকতে লাগলাম। তারপর নগেনকে জিজ্ঞেস করলাম, তা নগেন, আমাদের পৌঁছাতে কতক্ষণ লাগবে? মানে মূলত নদী পার করতে কতক্ষণ লাগবে? ঘন্টা খানেক লাগে, কিন্তু জলের যা স্রোত তাতে করে মনে হয় আধ ঘন্টায় পৌঁছে যাব। নগেনের কাছ থেকে উত্তরটা পাওয়া মাত্র আমি টানা আধ ঘন্টা আমার ইষ্টদেবকে স্মরণ করে গেলাম। এই ঝড় ঝঞ্ঝাকালে অনেক কষ্টে অবশেষে আমরা পাড়ে এসে পৌঁছালাম। তখন নগেন বলে উঠল, এই তো পাড়ে পৌঁছে গেছি বাবু, এবার এবার আপনারা নৌকা দিয়ে নামতে পারেন। নগেনের এই কথা শোনা মাত্র আমি যেন একটু স্বস্তির শ্বাস ছাড়লাম, আর মনে মনে ভাবলাম, যাকগে, এই যাত্রায় বেঁচে গেলাম তাহলে। তার মানে এখনো আমার আয়ু ফুরায়নি। নিবারণকে দেখেও মনে হলো সেও অনেকটা হাঁপ ছেড়ে বাঁচল। যাই হোক, আর সময় নষ্ট না করে আমরা তিনজন নৌকা থেকে পাড়ে নামলাম। তারপর আমি নগেনকে জিজ্ঞেস করলাম, তা নগেন, এখান থেকে তোমার বাড়ি কতক্ষণের হাঁটা পথ? এইটা আমাদের আগের গ্রাম, এর পরের গ্রামটা আমাদের গ্রাম। আসলে নদীর পার এখানেই শেষ হয়ে যাচ্ছে। এই বাকি পথটা আমাদের হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর তাই আপনারে একটু কষ্ট করে হেঁটে যাইতে হইব। সে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কতক্ষণের রাস্তা সেটা তো বলো, মানে কতখানি পথ? বেশি না বাবু, মাইল 5 পথ এখন হাঁটতে হবে। আমি নিবারণ ও নগেন গ্রামের পথ ধরে হাঁটতে লাগলাম। এখন বৃষ্টি কিছুটা ধরেছে। হাঁটতে হাঁটতে আমরা তিনজনে প্রায় হাঁপিয়ে গেছি, কিন্তু কিচ্ছু করার নেই। যত শীঘ্রই সম্ভব পা চালাতে হবে আমাদের। অন্ধকার নিঝুম রাত চারিদিকে, কোনো দিকে জনমানবের কোনো চিহ্ন নেই। যতই এগোচ্ছি ততই যেন শরীরের মধ্যে কিরম গা ছমছম করছে, গায়ে কাঁটাও দিচ্ছে। যদিও বারংবার আমি নিজের মনকে এই বলে সান্ত্বনা দিচ্ছি যে শীতের জন্য হয়তো এরকম হচ্ছে। যত এগোচ্ছি কেবল যেন মনে হচ্ছে এক অজানা অন্ধকারে একটু একটু করে ঢুকে যাচ্ছি। এমন সময় নিবারণ আমার কানের কাছে এসে বলল, বাবু, আমার কিরম যেন ঠিক লাগছে না, কেমন যেন পথ হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। সারা শরীর হিম হয়ে আসছে। কি করব বলো, এখন তো আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। তাই যে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম সেখানে যাওয়া ছাড়া আপাতত কোনো গতি নেই আর। এই বলে আমি আর নিবারণ নিজেদের মতো আবার পা চালাচ্ছি। পা প্রায় খুলে আসার জোগাড় হয়েছে। এমন সময় নগেন বলল, বাবু, আমরা প্রায় চলে এসেছি। এই বড় রাস্তাখান পেরুলেই আমার বাড়ি পড়বে। আপনাদের আর বেশি কষ্ট করতে হবে না। যা কষ্ট হয়ে গেল, এবার ভালোই ফিরতে পারলে হয়। মানে চিন্তা করবেন নে, এখানে যে একবার আসে সে আর ফিরার চিন্তা করার কোনো সুযোগই পায় না। মানে কি বলছো তুমি এসব? আগে ভুল কি বললাম? সত্যই কইছি। এখানে যে একবার আসে তাকে আমরাই দায়িত্ব নিয়ে পৌঁছে দেই তার নিজের বাসায়। আমি নিবারণ আর নগেনের কথাগুলো এতক্ষণ হাঁটতে হাঁটতে শুনলাম। তারপর হঠাৎ করে আমার মাথায় আসা একটা প্রশ্ন আমাকে নাড়া দিল। সেই প্রশ্নটা হলো, নিবারণ বলল এই গ্রামে সবাই নাকি মহামারীতে মারা গেছে। তর্কের খাতিরে আমি ধরে নিয়েছিলাম যে কোনোভাবে হয়তো ইনারা বেঁচে গেছেন, কিন্তু তাও যদি হয়
তাহলে এদের মধ্যে কে বা কারা আমাদের দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। কিন্তু নগেন যে পৌঁছে দেবে বলল। আমার এই ভাবনার মাঝে নগেন হঠাৎ বলে উঠল, এই যে বাবু, এইটা আমার বাড়ি, আপনি আসুন আসুন। নগেন বলার পরে আমরা ওই বাড়ির উঠোনে ঢুকে গেলাম। প্রথমে নগেনের কথা মতো হাত পা ধুয়ে নিলাম। তারপর নগেনকে জিজ্ঞেস করলাম, নগেন, তা তোমার গিন্নি কই, যার জন্য এই ঝড় জল পেরিয়ে এত দূর এলাম? তাকে তো দেখছি না। তুমি যে বললে তার প্রসব ব্যথা উঠেছে, তা সে কই? আর তোমার সেই ছেলেই বা কই? হ্যাঁ, যেই জন্য কাল ঘাম ছুটিয়ে দিলে এই মাঝরাতে আমাদের, তাকে তো দেখছি না। হ্যাঁ হ্যাঁ, দেখবেন তো, আসুন আমার সঙ্গে। এই বলে নগেন ঘরের ভেতরের দিকে ঢুকে গেল। আর আমি এবং নিবারণ আমার ডাক্তারি ব্যাগ ও বাকি জিনিসপত্রগুলো নিয়ে নগেনের পেছন পেছন গেলাম। নগেন ভেতরে ঢুকে একটা ঘরের দিকে ইঙ্গিত করে বলল, ওই দেখুন, কুটিরে আমার বউ বসে আছে, আর পাশে একটা ছোট্ট ছেলে আছে, দেখুন, ওইটা আমার ছেলে, বুঝলেন? বুঝলাম। তা ঠিক আছে, আপনার গিন্নির চিকিৎসাটা আগে শুরু করি। এই বলে আমি ঘরের দিকে এগিয়ে গেলাম যেখানে নগেনের বউ বসেছিল। আমি যত ঘরটার দিকে এগোচ্ছি তত যেন কিরকম ভাবে আমার পাটা ভারী হয়ে আসছে। যাই হোক, বহু কষ্ট করে ঘরটাতে ঢুকলাম এবং নগেনের গিন্নির সামনে রাখা একটা প্লাস্টিকের চেয়ারের ওপর বসলাম। আমার পাশের চেয়ারটাতে নিবারণও বসলো। তারপর আমি ওনাকে বললাম, কি ব্যাপার? আপনার স্বামী তো বলল আপনার নাকি প্রসব ব্যথা উঠেছে, কিন্তু আপনাকে দেখে তো তা মনে হচ্ছে না। যা মনে হয় তা কি সবসময় হয়? গলাটাকে ভারী ভয়ঙ্কর শোনালো। যাই হোক, নগেনের বউয়ের মুখ অব্দি ঘোমটা টানা, তাই প্রথমে আমি একটু ইতস্তত করলেও তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি ঘোমটাটা একটু সরাতে পারবেন? যদি না আপনার কোনো সমস্যা থাকে তো আমি আপনার চোখের নিচটা টেনে একবার দেখব, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই বলে মহিলাটি নিজের ঘোমটাটা একটু একটু করে সরাতে লাগলো। এত অবধি বলে বরেনবাবু হঠাৎ চুপ করে গেলেন। চায়ের দোকানে বসে বরেনবাবুর গল্প শোনা প্রত্যেকটা মানুষ যেন হইচই জুড়ে দিল। প্রত্যেকের মুখে একটাই কথা, কি হলো, থামলেন কেন, বলুন। আমি দাঁড়িয়ে লক্ষ্য করলাম সবাই এতবার করে বলল, তা সত্ত্বেও বরেনবাবু কেমন যেন চুপ করে বসে আছেন। এদিকে তারপরে কি ঘটল সেটা জানার জন্য আমার মনও বেশ আকুল হয়ে উঠছে। এইসব ভাবনার মধ্যে হঠাৎ করে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টি আসা মাত্র এই লোকজন ছোটাছুটি করতে শুরু করলো বৃষ্টি থেকে বাঁচার জন্য। এমন সময় বরেনবাবু আবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারপর কি দেখলাম জানো? দেখলাম নগেনের বউ ঘোমটাটা সরানোর পর নিবারণ কেমন যেন দূরে ছিটকে গেল, আর আমিও অবাক হয়ে ওনার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। 5 সেকেন্ড পর আমার হঠাৎ করে হুঁশ ফিরল। তৎক্ষণাৎ আমি ছিটকে দূরে সরে গেলাম মহিলার থেকে। মহিলা ঘোমটাটাকে পুরো সরিয়ে দিল। সে এক ভয়ানক দৃশ্য। একটা আধ খাওয়া মরার মুখ, চোখ ঠিকরে কেমন যেন রক্ত বইছে, কেমন একটা অদ্ভুত ভাবে চেয়ে আছে সে আমাদের দিকে।
যে কোনো মানুষের শরীর হিম হয়ে যাওয়ার মতো সেই চেহারা। আমি আর নিবারণ ওই দৃশ্য দেখা মাত্রই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসতে চাই। এমন সময় নগেনের ছোট ছেলেটা এসে দরজার সামনে দাঁড়ায়। যদিও ছেলেটি পিছন ঘুরে দাঁড়িয়েছিল, তারপর আস্তে আস্তে আমাদের দিকে সে ঘুরে তাকায়। সে যেন আরো এক ভয়ঙ্কর দৃশ্য। ছেলেটার গলার কাছটা কেমন যেন কাটা দাগ, সেখান থেকে অনবরত রক্ত ঝরছে, দেখে মনে হচ্ছে দায়ের কোপের দাগ। আর মাথা দিয়েও অনবরত রক্ত ঝরছে। চোখটা কেমন যেন নেই বললেই চলে, অর্থাৎ চোখের মনি দেখা যাচ্ছে না। ওই ছেলেটিকে দেখা মাত্র আমি আর নিবারণ আরো খানিকটা আঁতকে উঠলাম। নিবারণ ধপাস করে মাটির ওপর বসে পড়ল, আর আমি সমানে পিছনে সরতে লাগলাম। সরতে সরতে অবশেষে দেওয়ালে গিয়ে ধাক্কা খেলাম। তারপর আমি বুঝতে পারলাম সরার আর কোনো পথ নেই। তখন আমি একটা কথাই ভাবছিলাম, কিভাবে এখান থেকে বেঁচে বেরোনো সম্ভব। এই রাতই কি তবে আমার আর নিবারণের জীবনের শেষ রাত? কালকের ভোরটা কি তবে আমাদের আর দেখা হবে না? সেই মুহূর্তে এই রকম আরো কত শত প্রশ্ন আমার মনে ভিড় করে আসছিল। যাই হোক, আমি নিবারণকে শেষে হাত ধরে টেনে তুললাম। তাকে তোলা মাত্রই ওই বাচ্চা ছেলেটা কিরকম ভাবে যেন আমাদের দিকে এক পা করে এগিয়ে আসতে থাকলো। কিভাবে ওই ঘর থেকে বের হব কোনো কিচ্ছু আমাদের আর মাথায় আসছিল না। ছেলেটা প্রায় আমাদের গায়ের একেবারে কাছে চলে এসেছে। শেষে ঠিক করলাম ছেলেটাকে ধাক্কা মেরে এখান থেকে পালাবো। যেমন ভাবনা তেমন কাজ। ছেলেটাকে এক ধাক্কা মারায় ছেলেটা বেশ কিছুটা দূরে ছিটকে পড়ল, আর আমি নিবারণকে নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালালাম সময় নষ্ট না করে। না, বাইরে বেরিয়ে আমাদের নিস্তার হয়নি। তখন দেখলাম নগেন আমাদের সামনে এসে দাঁড়ালো। তারপর আমাদের জিজ্ঞেস করলো, এ কি বাবু, আপনারা চলে যাচ্ছেন? আমার গিন্নি এখন কেমন আছে সেইটা আমাকে কইলেন না তো। নগেনের কথা শোনা মাত্র আমি আর নিবারণ হতভম্ব হয়ে ওর দিকে চেয়ে রইলাম। কি হলো বাবু, চুপ করে আছেন কেন? বলুন, আমার গিন্নি এখন কেমন আছে? এসে ঠিক হয়ে যাবে তো? আমি অবাক হয়ে ভাবতে লাগলাম যে এই প্রশ্নের উত্তর কি সত্যি হয়। কি উত্তর দেব আমি? আচ্ছা, নগেন কি সত্যি কিছু জানে? আমি আর নিবারণ এতটাই ভুল দেখলাম নাকি? এই প্রশ্নগুলো যখন আমার মাথার ভেতর ভিড় করে আসছে, তখন হঠাৎ করে নিবারণ বলে উঠল, তুমি সত্যি কিছু জানো না নাকি? রসিকতা করছো আমাদের সাথে? ওটা আদেও তোমার বউ? সত্যি এই ব্যাপারে কোনো উত্তর নেই আমাদের কাছে দেওয়ার মতো। কেন উত্তর নেই কেন বাবু? সমস্ত প্রশ্ন উত্তরের পালা মেটানোর জন্যই তো আপনাদের এখানে নিয়ে আসা। নগেনের এই কথা শোনা মাত্রই আমি আর নিবারণ যেন আরো বেশি আঁতকে উঠলাম। ঠিক বোধগম্য হলো না যে নগেন আসলে কি বলতে চাইছে। শেষে আমি নগেনকে জিজ্ঞেস করে ফেললাম, তুমি ঠিক কি বলতে চাইছো নগেন? আমরা ঠিক বুঝলাম না। আর যাই হোক, তোমার সাথে এখন আমাদের কথা বলার মতো আর কিছু নেই। আমরা বাড়ি ফিরতে চাই। কিন্তু বাবু, আপনি চাইলেই তো হবে না। এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। আমাদের গায়ের সকলে মহামারীতে মরে গেছে, আর নতুন এখানে যে বা যারা আছে তারা কখনো ফেরে না। এটাই এই গায়ের এখন নিয়ম হয়ে গেছে বাবু। তুমি কি বলতে চাইছো খোলসা করে বলো তো? তোমার এত ইঙ্গিতের কথা বোঝার মতো সময় বা মনের অবস্থা কোনোটাই আমাদের এই মুহূর্তে নেই।
তাই যা বলতে চাইছো স্পষ্ট করে বলো। বেশ, তবে আমি খোলসাই করে দিলাম। নগেন এই কথাটা বলা মাত্র যেন অদ্ভুতভাবে ভয়ঙ্কর এক হাসি হাসতে থাকে। হাসতে হাসতে কেমন যেন তার চেহারার বিকৃতি ঘটতে থাকে, অর্থাৎ তার চেহারা কেমন ভাবে যেন পরিণত হতে থাকে আমাদেরই চোখের সামনে। এই দেখে আমি আর নিবারণ যথারীতি প্রচন্ড রকমের ঘাবড়ে যাই। তারপর আস্তে আস্তে দেখি নগেনও বউ এবং ছেলের মতো এক ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করছে। ভোর রাত, চারিদিকে অন্ধকারে ভর্তি, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে নগেনের ওই ভয়ঙ্কর মুখটা আমি আর নিবারণ দেখতে পাচ্ছিলাম। বাপরে, সেই রূপ দেখা মাত্র আমি আর নিবারণ বুঝতে পারি না যে আমাদের এখন কি করা উচিত, কোন দিকে যাবো আমরা, কিভাবে বাঁচবো। নিবারণ তখন আমার কানের কাছে এসে ভীষণ রকম ভয় পেয়ে বলল, দেখলেন তো বাবু, অন্যের বিপদের কথা শুনে আপনি এলেন এখানে। বারবার বারণ করেছিলাম আপনাকে। এদিকে অন্যকে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে নিজেই এক এমন বিপদে পড়েছি যেখান থেকে মনে হয় না আর বেঁচে ফিরতে পারবো। নিবারণের এই কথাটা শোনা মাত্রই আমার মনে এক অপরাধ বোধ কাজ করলো। এ কথা সত্যি, নিবারণ বারবার বারণ করেছিল এই ঝড় জলের রাতে বেরোতে, তবুও আমি আমার চিকিৎসকের কর্তব্য করতে বেরিয়েছিলাম। নিজে তো বিপদে পড়েছি, এখন আমার জন্য নিবারণেরও প্রাণ সংশয় ঘটছে। তখন আমি ভাবতে লাগলাম, আমার চাই হয়ে যাক, নিবারণকে বাঁচাতে হবে। আমার ভুলের জন্য যেন ওকে না মরতে হয়, সেটা দেখা আমার কর্তব্য। এই বলে আমি নিবারণকে বলি, নিবারণ শোনো, আমি তোমাকে সুযোগ করে দেব, তুমি সেই সুযোগে এখান থেকে যেন তেন প্রকারে পালাবে। পালিয়ে নদী তটে যে নৌকাটা আছে ওতে উঠে যাত্রা শুরু করবে। একবার নদী পার করতে পারলে আমরা বেঁচে যাব, কারণ ভোর হতে এখনো অনেকটা সময় বাকি আছে। তাই ভোরের আলো ফুটলেও বাঁচার কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। ভোরের আলো ফোটার আগেই এরা আমাদের মেরে ফেলবে, তার আগেই তোমাকে পালাতে হবে নিবারণ, পালাতেই হবে। এটা আপনি কি বললেন বাবু? আমি আপনার নুন খেয়েছি। এই বিপদের মধ্যে আপনাকে ছেড়ে আমি কোনো মতেই পালাতে পারবো না। প্রয়োজন পড়লে নিজের প্রাণ দিতে হলেও আপনাকে আমি রক্ষা করব। আমি একজন সাধারণ সহায়ক, সেখানে আপনি একজন চিকিৎসক। আপনি বাঁচলে আরো হাজার হাজার মানুষ বাঁচবে। তাই আমার বাঁচার থেকে আপনার বাঁচাটা আরো বেশি গুরুত্বপূর্ণ বাবু। নিবারণের এই কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে যাব এমন সময় নগেন ওই বদলে যাওয়া মুখটা নিয়ে ভয়ঙ্কর ভাবে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে, এক পা করে। একইভাবে আমরাও এক পা করে পিছিয়ে যাচ্ছি। তারপর হঠাৎ দেখি নগেন কোথায় যেন মিলিয়ে গেল। আমি আর নিবারণ ঠিক বুঝতে পারলাম না যে আমরা বিপদ থেকে মুক্তি পেলাম নাকি ঘরের মধ্যে আরো এক অন্য বিপদ নিঃশ্বাস ফেলছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি ভয় পেয়ে আর্তনাদ করে বলে উঠি, কি? আমার আর্তনাদ শুনে নিবারণ কোনো কিছু না বুঝে হঠাৎ করে চমকে চেঁচিয়ে উঠল, ও বাবা গো, কে গো? এই বলে আমি আর নিবারণ পিছনের দিকে ঘুরে তাকাই। পিছনে তাকিয়ে দেখি সেই শাড়ি পরে নিবারণের বউ সেজে বসে থাকা ওই ভয়ঙ্কর পোকায় খাওয়া মুখটা, সেই রক্ত ছড়া চোখ দিয়ে আমার আর নিবারণের দিকে তাকিয়ে আছে। কিন্তু সত্যি বলতে আমি আর নিবারণ দুজনের কেউই ওই চোখের দিকে তাকাতে পারছিলাম না। সে এক অদ্ভুত ভয়ঙ্কর দৃষ্টি। এই শীতের রাতে আমি আর নিবারণ অনবরত ঘামছিলাম। দুদিক দিয়ে আমাদের ঘিরে ফেলেছে ওরা। পিছনে দেওয়াল, সামনেই একমাত্র পালানোর পথ। সামনের দিকে আমি আর নিবারণ এগোতে যাব এমন সময়
সেই বাচ্চাটা এসে আমাদের পথ আটকে দাঁড়ালো। আমি আর নিবারণ দুজনেই বুঝে গিয়েছিলাম আজ আর আমাদের বাঁচার কোনো পথ নেই। আমি সমানে আমার ইষ্টদেবকে প্রাণপণে ডেকে চলেছি। ওই আধ খাওয়া মুখে নগেনের বউ সেজে বসে থাকা ওই রক্তবাহিত চোখ ও তার ভয়ঙ্কর দৃষ্টিকটু মুখটা নিয়ে ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছে। ওই চোখের চাহনি আর আধ খাওয়া মুখটা বিদ্যুতের ঝলকানিতে ভালো রকম ভাবেই আমরা দেখতে পারছিলাম। হঠাৎ করেই কিছুক্ষণ ধরে একটা বিশ্রী পোড়া গন্ধ আমাদের নাকে আসছিল। নিবারণ তখন বলে উঠল, এমন বাজে পোড়া পোড়া গন্ধ তো শ্মশানে পাওয়া যায়। নিবারণের এই কথাটা শোনা মাত্র আমার মনের আতঙ্কটা আরো কয়েক গুণ বেড়ে গেল। আমি তখনও অনবরত ভাবছি এটা বোধহয় আমার দেখা কোনো দুঃস্বপ্ন হবে, নইলে এরকম পরিবেশে আমি এসে উপস্থিত হয়েছি এটা বিশ্বাস করতে আমার সত্যি বেশ কষ্ট হচ্ছিল। এই সব ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ল ওরা তিনজন যেন আমাদের দিকেই এগিয়ে আসছে আরো। এরম সময় নিবারণ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বাবু, ওই দেওয়ালের পাশ থেকে মনে হচ্ছে একটা সরু মতো রাস্তা গেছে। ওই রাস্তা দিয়ে বরং গিয়ে দেখি, যদি কোনো উপায় হয়। নিবারণের কথা অনুযায়ী আমি আর নিবারণ সরতে সরতে ওই গলির ভেতরে ঢুকে পড়লাম। গলিটা খুবই সরু। বহু কষ্টে ওই গলি থেকে বেরোনোর পর এটুকু বুঝলাম যে রাস্তায় এসে পড়েছি, কিন্তু কোন রাস্তা, এই রাস্তা দিয়ে নদী অবধি কিভাবে পৌঁছাবো তা কোনো কিছু ঠাওর করতে পারলাম না। কিন্তু এখন প্রাণ বাঁচানো জরুরি এই ভেবে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি আর নিবারণ ছুটতে লাগলাম। নগেন আমাদের পিছনে একটা দা হাতে করে তাড়া করছিল। অন্ধকারে কোনো কিছু সঠিকভাবে ঠাওর করতে পারছিলাম না। তবুও ছুটতে ছুটতে আমাদের ক্লান্ত হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু আমরা জানি ছুটতে হবে, নইলে আজ আমরা শেষ। ছুটতে ছুটতে হাঁপ ধরে যাচ্ছিল, আর পারছিলাম না দৌড়াতে। তবু প্রাণপণে বাঁচার চেষ্টার তাগিদে পাগলের মতো ছুটছিলাম। নিবারণ আমার সামনে ছুটছিল। হঠাৎ করে নিবারণ কেমন যেন থমকে দাঁড়িয়ে গেল, আর আমি যথারীতি গিয়ে নিবারণের গায়ে ধাক্কা খেলাম। আরে মুশকিল তো, দাঁড়ালে কেন? এখন কি দাঁড়ানোর সময় নাকি? চলো চলো। আমার মনে হলো নিবারণ আমার একটা কথাও শুনল না। বিদ্যুতের ঝলকানিতে চোখে পড়ল নিবারণ আমার সামনের দিকে হতভম্বের মতো তাকিয়ে আছে। আমিও তাই সেদিকে তাকালাম। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এরম সময় বিদ্যুতের আর একবার চমকানিতে দেখলাম সামনে নগেনের সেই ভয়াবহ বদলে যাওয়া বিকৃত মুখটা। এটা দেখা মাত্র আমার বুঝতে অসুবিধা হলো না যে নিবারণের দাঁড়িয়ে পড়ার আসল কারণটা কি। বিদ্যুতের ঝলকানিতে খেয়াল করলাম নগেনের হাতে আছে একখানা দা। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে মনে হলো কোনো একটা ধারালো কিছুর কোপ আমার হাতের ওপর এসে পড়ল। যন্ত্রণায় আমি চেঁচিয়ে উঠলাম। নিবারণ বলল, আপনার কি হলো? আপনি ঠিক আছেন তো? ঠিক আছে। হাতের ব্যথায় কাতরাতে কাতরাতে আমি এবং নিবারণ নগেনের পাশ কাটিয়ে পালাতে গেলাম। আমি কিছুটা সামনে এগিয়ে এসেছিলাম। সেরকম সময় হঠাৎ নিবারণের গলায় চিৎকার শুনতে পেলাম, বাঁচাও আমাকে! আমি ঠিক বুঝতে পারলাম না, তবে এইটুকু বুঝতে পারলাম যে নিবারণ কোনোভাবে আহত হয়েছে বা কোনো বিপদে পড়েছে।
তারপর বিদ্যুতের এক ঝলকানিতে আমি দেখলাম নিবারণ মাটিতে পড়ে আছে আর সমানে কাতরাচ্ছে। দেখে মনে হলো ওর পায়ে দায়ের কোপ পড়েছে, আর ওই নগেন ওকে সমানে শরীরের বিভিন্ন অংশে কোপ দিয়ে যাচ্ছে। কিন্তু আমার কেন জানি না মনে হলো নিবারণ নগেনের পা ধরে তাকে আমার দিকে আসা থেকে আটকাতে চাইছে। দৌড়ে নিবারণের দিকে যেতে যাব, এরকম সময় নিবারণ যন্ত্রণা ভরা গলায় বলল, বাবু আপনি এদিকে আসবেন না, আপনি পালান বাবু, পালান। না নিবারণ, আমি তোমাকে এই অবস্থায় এখানে ফেলে পালাতে পারবো না। আপনিও যদি এখানে আমাদের সাথে আটকে যান তাহলে আমাদের গ্রামের লোকেরা বিনা চিকিৎসায় মরবে। আমার বউ বাচ্চারাও তাদের মধ্যে আছে। তাই আপনি চান, আমি নিজের স্বার্থে, আমার গ্রামের স্বার্থে নিজেকে মৃত্যুর কাছে সঁপে দিলাম। তাই আপনি যান আপনি। নিবারণ তারপর আরো কি যে বলল একটা, বৃষ্টির আওয়াজে স্পষ্টভাবে আমার কানে কথাটা এসে পৌঁছালো না। নিবারণ দেখলাম মাটিতে পড়ে আছে, আর তার কোনো শব্দ শোনা যাচ্ছে না। আমি বুঝতে পারলাম সব আশা শেষ। তারপর আমি সেদিন কোনো রকমে ওখান থেকে ছুটে বেরিয়ে এলাম। আমি অনবরত দৌড়াতে লাগলাম, আদেও আমি জানি না আমি কোথায় যাচ্ছি। অনেকক্ষণ দৌড়ানোর পর একটু একটু করে দেখলাম ভোরের আলো ফুটছে। আমি তখনও অনবরত দৌড়ে যাচ্ছি। ভোরের আবছা আলোয় দেখতে পেলাম সামনে নদী, আর তারপরে একখানা ভাঙাচোরা নৌকা বাঁধা। টানের ঝুঁকি নিয়ে হলেও ওই জোয়ার ভরা নদীর ওপর ভাঙা নৌকা নিয়ে আমি যাত্রা করলাম। তখন আমার হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি কাতরাচ্ছি। তখন হঠাৎ করে আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুললাম তখন আমি আমার সেই চেনা ঘরটা, অর্থাৎ আমি আর নিবারণ শেষ 3 বছর যেখানে ছিলাম, সেই ঘরটাতেই নিজেকে আবিষ্কার করলাম। প্রথমে আমার মনে হলো আমি কি কোনো স্বপ্ন দেখলাম, কিন্তু পর মুহূর্তেই নিজের হাতে দায়ের কোপটা দেখে মনে হলো যে না, এটা কোনো স্বপ্ন নয়। গ্রামে কয়েকজন জেলে আমাকে বলল তারা নাকি আমাকে নদীর পাড় থেকে তুলে বাড়িতে নিয়ে এসেছে। আমি জানি না কোনটা ঠিক বা কোনটা ভুল, বা সেদিন রাত্রে আদেও আমার সাথে যেটা ঘটেছিল সেটা সত্যি না মিথ্যে। তবে আমি এটুকু জানি, সেদিন রাতে নিবারণের মৃত্যুটা মিথ্যে ছিল না, আর আমার হাতে দায়ের কোপটাও মিথ্যে ছিল না। তাই সেদিনের ঘটনাটাকে মিথ্যে বলার কোনো জায়গা আমি পাইনি। আর এই গ্রামের সবার মুখে শুনলাম ওই গ্রামে নাকি কোনো একটাও জনমানব নেই। তবে সেই রাতে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছিলাম তা আজও আমার কাছে খুবই ভয়ঙ্কর। এতক্ষণ বরেনবাবুর গল্প শোনার পর গায়ে বেশ কাঁটা দিয়ে উঠেছে। না না, শীতে নয়, ভয়ে। চায়ের দোকানে বেশ একটা থম করা পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাইকে দেখে যেন মনে হচ্ছে সবার হাড় হিম হয়ে গেছে। এক কথায় বলতে গেলে হাড় হিম করা পরিবেশ তৈরি হয়েছে। বরেনবাবুর কাছে এটা একটা অভিজ্ঞতা, তাই তিনি গল্পটা বলে অতটা ঘাবড়ে যাননি। কিন্তু গল্প শোনা প্রত্যেকটা মানুষ বেশ থম মেরে গেছে। যাই হোক, এই কথা বলতে আমি দ্বিধাবোধ করলাম না। বহুদিন পরে এরকম একটা সত্যি অভিজ্ঞতার গল্প আমি শুনলাম, যেটা সত্যি আমার কাছে বেশ মনে রাখার মতো। শেষ হলো আমাদের আজকের গল্প বরেনবাবুর মৃত্যুপুরীর রাত। গল্প পাঠে এবং মুখ্য চরিত্রে ছিলাম আমি শুভম, অন্যান্য চরিত্রে অর্পণ, দীপ, বর্ণিশা এবং অরিত্র।
শব্দ সংযোজন এবং আবহে সৈকত মাকাল। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। এখনের মতো বিদায়। খুব শীঘ্রই আমরা ফিরছি পরবর্তী উপস্থাপনা নিয়ে। নমস্কার।